বর্তমানে একটি মাত্র রাজ্যে সামগ্রিক ক্ষমতায় থাকলেও সেই রাজ্য সঠিকভাবে সামলানো, সঠিকভাবে পরিচালনা করতে পারছে না ভারতীয় জাতীয় কংগ্রেস। অর্থাৎ আমরা কিন্তু সেই কর্ণাটক রাজ্যের কথা বলছি, এবং যে রাজ্যে আগামী 2027-এ বিধানসভা নির্বাচন হতে চলেছে, এবং সেই বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা, সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে সে নিয়েই আজকের এপিসোডে ডিটেলস অ্যানালিসিস করে আপনাদের দেখাবো। তবে তার আগে এই অ্যানালিসিস কোন পরিস্থিতি, কোন প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে করেছি, এবং কর্ণাটক বিধানসভা নির্বাচন তো হবে আগামী 2027 সালে, সেক্ষেত্রে এখনও প্রায় 1.5 বছর বাকি। কিন্তু এই মুহূর্তে কর্ণাটক রাজ্যে যে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব যে চলছে, যার উপর ভিত্তি করে 2027-এর ফলাফল আসতে পারে, সেই রাজনৈতিক পটভূমিটা নিয়ে একটু কথা বলে নেব এবং তারপরে ডিটেলস অ্যানালিসিসে যাব। কর্ণাটক রাজ্যে বর্তমানে সিদ্ধার্থ মাইয়া, অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ মাইয়া এবং ডিএমকে শিবকুমারের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বাড়িয়ে তুলছে রাহুল গান্ধীর দুশ্চিন্তাকে। দেশের সবথেকে প্রাচীন রাজনৈতিক পার্টির কথা বললে কেবল কংগ্রেসের কথাই কিন্তু আমাদের মনে আসে। আশ্চর্যের বিষয়, সমগ্র ভারতবর্ষের মধ্যে কয়েকটি রাজ্যে কংগ্রেসের অস্তিত্ব বর্তমান রয়েছে। তাদের মধ্যে সবথেকে বেশি প্রভাব প্রতিপত্তি রয়েছে এই কর্ণাটক রাজ্যে, যেখানে আইটি সেক্টর থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিংয়ের সব দিক থেকেই কিন্তু এই রাজ্য সমৃদ্ধ। তো এমন একটি রাজ্যে দুই প্রভাবশালী ও ক্ষমতাবান নেতার মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ যে কোলাহল, যা সমগ্র কর্ণাটক রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলময় পরিস্থিতির সৃষ্টি করছে, লক্ষ্য করার বিষয়ে এই দুই প্রভাবশালী নেতা আর কেউ নন, কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ মাইয়া এবং ডেপুটি সিএম ডি.কে শিবকুমার। গত 2023 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় কংগ্রেস এখানে একতরফা জয় হাসিল করেছিল এবং রাজ্যের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়েছিল। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধার্থ মাইয়াকে বসানো হয়। লক্ষণীয় বিষয়, এই মুখ্যমন্ত্রী আসনের অপর দাবিদার ছিলেন ডি.কে শিবকুমার, এবং এই সিএম পদের দাবি দেওয়া নিয়ে ডি.কে শিবকুমার এবং সিদ্ধার্থ মাইয়ার মধ্যে দ্বন্দ্ব পুনরায় এই মুহূর্তে জনসমক্ষে এসে পৌঁছেছে, যা ঘুরে ফিরে রাহুল গান্ধীর দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে 2023-এর ভোটে জেতার পর সিএম পদ নিয়ে ডি.কে শিবকুমার এবং সিদ্ধার্থ মাইয়ার মধ্যে চুক্তি হয়েছিল যে মুখ্যমন্ত্রীর আসনের মেয়াদকালের অর্ধেক সময়কাল পরেই দলের হাইকমান্ড সিএম পদ নিয়ে পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করবে। ডি.কে শিবকুমারের এই বক্তব্য সিদ্ধার্থ মাইয়ার চিন্তাকে বাড়িয়ে তুলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডি.কে শিবকুমারের এই বক্তব্য অনুযায়ী তার পূর্ববর্তী চুক্তির ভিত্তিতে কি তাহলে এবার সিদ্ধার্থ মাইয়াকে কর্ণাটক রাজ্যের সিএম পদ ছাড়তে হবে? এ ব্যাপারে সিদ্ধার্থ মাইয়াকে প্রশ্ন করা হলে তিনি ডি.কে শিবকুমারের বক্তব্যকে খারিজ করে দেন এবং তিনি বলেন, এরকম কোনো চুক্তি তাদের মধ্যে কখনোই হয়নি। তবে একথা সত্য যে 2023-এ অনুষ্ঠিত হয়ে যাওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের সিএম পদ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে কংগ্রেস দলের মধ্যে। সেই সময় ডি.কে শিবকুমার এবং সিদ্ধার্থ মাইয়ার উভয়েরই কর্ণাটকের সিএম পদের জন্য ঘোর দাবিদার ছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধীর হস্তক্ষেপের পর এই দুইজন প্রভাবশালী নেতার মধ্যে ক্ষমতা বণ্টনের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়। শেষ পর্যন্ত কংগ্রেস আলকামান ডি.কে শিবকুমারকে উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদও দিয়েছিলেন। ডি.কে শিবকুমার বলেন যে গত 2023-এর নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠনের পূর্বেই এই সিএম পদ নিয়ে তাদের মধ্যে এক বিশেষ চুক্তি হয়েছিল, কিন্তু সিদ্ধার্থ মাইয়া এ কথা অস্বীকার করলে পরে ডি.কে শিবকুমারও তার বক্তব্যের মধ্যে ঘুরে দাঁড়ায়। তিনি বলেন যে তিনি দলের প্রতি বিশেষভাবে দায়িত্বশীল, সর্বসম্মতভাবে কর্তব্যপরায়ণ, আর এই সকল বক্তব্য, এই সকল পরিস্থিতির ইঙ্গিত করছে আগামী দিনে এই সিএম পদ নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকবে। অন্যদিকে কর্ণাটকের ক্যাবিনেট মন্ত্রিসভা গঠন নিয়েও নানা চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। এক্ষেত্রে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ মাইয়ার বক্তব্য, ক্যাবিনেট মন্ত্রিসভার গঠন ওনার বিশেষ ক্ষমতার মধ্যে পড়ে এবং এক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হবে সরাসরি দলের হাইকমান্ড থেকেই নেওয়া হবে।
আসুন এই রকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 2027-এ কর্ণাটক রাজ্যের 224টি বিধানসভা আসনের মধ্যে এবং 30টি জেলা জুড়ে যে বিধানসভা নির্বাচন হবে তার সম্ভাব্য একটা ফলাফল নিয়ে আলোচনা করি। আজকের এপিসোডে আমরা কর্ণাটক রাজ্যের মোট 30টি জেলার এক একটি জেলা ধরে ধরে সেই জেলায় যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেই সকল বিধানসভা কেন্দ্রে কোন দল কত আসনে জয়ী হতে পারে তার একটা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথমেই কর্ণাটক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো ধারবার, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, জেডিএস পেতে পারে অর্থাৎ জনতা দল সেকুলার পেতে পারে 0 আসন অর্থাৎ খাতা খুলতে পারবে না, আর অন্যান্য যে সকল দলগুলি রয়েছে আদার দল তারাও কিন্তু খাতা খুলতে পারছে না। চলে যাব কর্ণাটক রাজ্যের পরবর্তী জেলা হাবেরি জেলায়, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 6টি, যার মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন। সেদিক থেকে কংগ্রেস এই জেলায় 3টি আসন পেয়ে এগিয়ে থাকছে, জেডিএস একটি মাত্র আসন পেয়ে কোনো রকমে খাতা খুলছে, আর অন্যান্য দল খাতাই খুলতে পারবে না, তারা শূন্যই থেকে যাচ্ছে। চলে যাব পরবর্তী জেলা বিজাপুর জেলা, যা কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ জেলা। এই বিজাপুর জেলাটি 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 8টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু 5টি আসনে এগিয়ে থাকছে। সেই তুলনায় এই বিজাপুর জেলাতেই কংগ্রেস পিছিয়ে থাকছে, তারা মাত্র 3টি আসন পাচ্ছে 8টি আসনের মধ্যে। সেদিক থেকে দেখতে গেলে জেডিএস কিন্তু এখানে খাতাই খুলতে পারছে না, আর অন্যান্য দল 0কে 0ই থাকছে। এক কথায় বলা চলে এখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। পরবর্তী জেলা বালিয়া, যা মোট 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 4টি আসন, কংগ্রেস 3টি আসনে একটু পিছিয়ে থাকলেও জেডিএস কিন্তু এখানে অনেকটাই ভালো রেজাল্ট করছে। দেখুন 9টার মধ্যে 2টো আসন, যেখানে অন্যান্য জেলাতে তারা খাতাই খুলতে পারছে না, সেই তুলনায় এখানে কিন্তু তারা 2টো আসন পেতে চলেছে, আর অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে। কর্ণাটক রাজ্যের পরবর্তী জেলা বেল্লারি জেলা, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু 4টি আসন পেয়ে একটু পিছিয়ে থাকছে কংগ্রেসের তুলনায়। সেদিক থেকে কংগ্রেস কিন্তু 9টি আসনের মধ্যে 5টি আসনে এগিয়ে থাকছে, আর জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার এখানে খাতা খুলতে পারছে না, তারা 0 হয়ে যাচ্ছে, আর অন্যান্য দলের অবস্থাও ঠিক সেই রকমই, শূন্যই থেকে যাচ্ছে। কর্ণাটক রাজ্যের পরবর্তী জেলা উডুপি, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 4টি আসন, তারা অনেকটা এগিয়ে থাকছে, আর কংগ্রেস সেই তুলনায় অনেকটাই পিছিয়ে থাকছে এই উডুপি জেলাটিতে। তারা 5টির মধ্যে কোনো রকমই একটি আসনে জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। কর্ণাটক রাজ্যের পরবর্তী জেলা উত্তর কন্নড়, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 3টি আসন, কংগ্রেস 3টি আসন, আর বাকি যে রয়েছে জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার আর অন্যান্য দলের অবস্থা সেই একই, শূন্যই থেকে যাচ্ছে। তবে এটা ঠিক উত্তর কন্নড় জেলাটিতে কিন্তু 6টি আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর লড়াই চলছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু এক দল জয়ী হবে, আরেক দল কিন্তু কান ঘেঁষে পরাজিত হয়ে যাবে। এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি। দেখে নেব পরবর্তী জেলার কি ফলাফল হতে চলেছে। রামনগরম, এখানে 4টি বিধানসভা আসন রয়েছে এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে 3টিতে এগিয়ে থাকতে চলেছে আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। সেই তুলনায় 4টির মধ্যে মাত্র একটি আসন পেয়ে কোনো রকমে নিজেদের খাতা খুলবে, নিজেদের অস্তিত্ব কিছুটা টিকিয়ে রাখার চেষ্টা করবে কংগ্রেস। অপরদিকে জনতা দল সেকুলার কিংবা অন্যান্য যে সকল দলগুলি রয়েছে আদার পার্টি, তারা কেবল এখানে অংশগ্রহণই করবে, কোনো রকম খাতা খুলতে পারবে না, রেজাল্ট করা তো দূরের কথা। চলে যাব পরবর্তী জেলায় কোপ্পল। এই কোপ্পল জেলাটি কর্ণাটকের মোট 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে এই 5টির মধ্যে বিজেপি দল 3টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অপরদিকে কংগ্রেস কিন্তু এখানে 2টি আসন পেয়ে পিছিয়ে থাকছে, জনতা দল সেকুলার শূন্যই থেকে যাচ্ছে, আর অন্যান্য দল এখানে অংশগ্রহণ করলেও কোনো খাতাই খুলতে পারবে না। মূলত লড়াই হচ্ছে এখানে দ্বিমুখী, অর্থাৎ সমগ্র কর্ণাটক রাজ্য জুড়ে যে কোনো জেলা 30টা জেলার প্রতিটা জেলাতেই দেখুন লড়াই হচ্ছে কিন্তু দ্বিমুখী। এক থাকছে বিজেপি আর দ্বিতীয় থাকছে কংগ্রেস। তবে কংগ্রেস কিন্তু এখানে অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কেননা তাদের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়েছে
এবং সেই কলহ তো শুধু মানে এখনও বলতে পারেন যে 2027 বিধানসভা নির্বাচন তার আগে তারা মিটিয়ে নেবে, কিন্তু এই কলহ তো এখন সৃষ্টি নয়, এটা সেই 2023 সালের বিধানসভা নির্বাচনের যে জয়লাভ হয়েছে তারপর থেকে কিন্তু দ্বন্দ্ব কলহ প্রকাশ্যে এসেছে, কিন্তু লড়াই বা আন্তর্দ্বন্দ্ব কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের আগে থেকেই সৃষ্টি হয়েছে। এখন বিষয়টা হলো যে এই দ্বন্দ্ব যদি বা এই আভ্যন্তরীণ কলহ যদি 2023 বিধানসভা নির্বাচনের আগে থেকেই শুরু হয়ে যায়, তাহলে বিধানসভা নির্বাচনে এত ভালো ফলাফল তারা করলো কী করে? হ্যাঁ, ওটা করেছে ঠিকই, কিন্তু তারপরে যখন নিজেদের স্বার্থে আঘাত খাচ্ছেন, সেটা DK শিবরামণি হোক কিংবা এই যে দুজন নেতার মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, সেই দ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করেছে, যে জন্যই জনসমক্ষে এতটা প্রকাশ্যে আসছে। তো এই অন্তর্দ্বন্দ্ব কিন্তু আগামী 2027 নির্বাচনে ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে, যদি সেটাকে রিকভারি না করে ফেলা যায়। এখনও সময় আছে, রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক ঘোরপ্যাঁচ কখন কোন দিকে খেলবে বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী 2027 কী ফলাফল হতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষাই কিন্তু আমরা আপনাদের সামনে আজকের এপিসোডের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখে নেব পরবর্তী জেলা, কর্ণাটকের একটি গুরুত্বপূর্ণ জেলা চিকমাঙ্গলুর, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি আসন, কংগ্রেস 3টি আসনে এগিয়ে থাকছে। অর্থাৎ চিকমাঙ্গলুর জেলাটিতে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি প্রায় বলা চলে লড়াই হলেও কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি, তারা 6টির মধ্যে 3টি আসন পেতে পারে। বাকি আসনগুলির মধ্যে বিজেপি 2টি আসন, আর জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার সেই তুলনায় এখানে খাতা খুলতে তারা পারছে, 1টি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্মান ধরে রাখতে পারবে। অপরদিকে অন্যান্য যে সকল রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা কিন্তু এখানে অংশগ্রহণ করবে ঠিকই, তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারবে না, তারা শূন্যই থেকে যাবে। পরবর্তী জেলায় চোখ রাখবো রায়চুর, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যদিও এখানে ত্রিমুখী লড়াই বলা চলে, কেননা এখানে কিন্তু জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলারও কিন্তু এখানে 1টি আসন পেয়েছে, বিজেপি আর কংগ্রেস 3টি করে আসন পেয়েছে। তাহলেও কিন্তু বলা চলে এখানে কংগ্রেস এবং বিজেপির মধ্যেই মূলত লড়াই হবে, তবে জেডিএসও কিন্তু এখানে হাল ছাড়ার পাত্র নয়, তারা কিন্তু 1টি আসন হলেও এখানে পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে, আর সেই তুলনায় অন্যান্য যে দলগুলো রয়েছে তারা শূন্যকে শূন্যই থেকে যাবে। পরবর্তী জেলার দিকে চোখ রাখবো চামরাজনগর, এই জেলাটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে কিন্তু বিজেপি এখানে অনেকটাই এগিয়ে থাকছে। দেখুন, 4টির মধ্যে অর্ধেক আসন কিন্তু তারাই পাচ্ছে, 4টির মধ্যে 2টি আসন এগিয়ে থাকছে, সেই তুলনায় বাকি 2টি আসন ভাগ হয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেস এবং জনতা দল সেকুলারের মধ্যে, তারা এই 4টির মধ্যে 1টি করে আসন পাচ্ছে, আর বিজেপি সেই তুলনায় 2টি আসন, তারা কিন্তু অর্ধেক আসন পেয়ে যাচ্ছে, আর অন্যান্য দল যেমন রয়েছে পূর্বেকার মতনই সেম, তারা খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা কর্ণাটকের হাসনানা, এখানে দেখুন 7টি বিধানসভা আসন নিয়ে এই হাসনানা জেলাটি গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু খুব ভালো ফল করতে চলেছে আগামী 2027 নির্বাচনে, তারা 7টির মধ্যে 5টি আসন পেতে পারে, আর সেই তুলনায় কংগ্রেস কিন্তু এখানে 7টির মধ্যে মাত্র 2টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে কিন্তু ডিস্ট্যান্সটা অনেকটাই বেশি, 7টার মধ্যে কোথায় 5টা আর কোথায় 2টি, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে থাকছে বা আসন পেতে চলেছে বিজেপি এই হাসনানা জেলা থেকে। সেই তুলনায় জনতা দল সেকুলার এখানে খাতা খুলতে পারছে না, তাদের রেজাল্ট খুবই খারাপ, আর অন্যান্য যারা রয়েছে তাদের অবস্থা তো একই রকম। পরবর্তী জেলা বিদ্রি, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এই 6টি বিধানসভা আসনের জন্য কিন্তু প্রধান যে 2টি দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় কংগ্রেসের মধ্যেই কিন্তু লড়াইটা হবে মূলত, এবং তাদের মধ্যেই কিন্তু 3-3 স্কোর হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের মধ্যে কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না, তারা লড়ে যাবে, এবং এখানে কিন্তু একটু স্বচ্ছ ভাবমূর্তি বা পার্টির ভাবমূর্তির মধ্যে যদি কোনো খাদ থেকে থাকে তাহলেই কিন্তু তার পরাজয়ের সম্ভাবনা দেখা যাবে, এবং সেই আসন কিন্তু চলে যাবে ওই জেডিএসের আন্ডারে নয়, চলে যাবে কংগ্রেসের দিকে, কিংবা কংগ্রেসের কোনো আসন এখানে খসলে সেটা কিন্তু বিজেপির গড়ে ঢুকবে। এই জেডিএস কিন্তু সেই সিট না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাদের এখানে জনপ্রিয়তা একেবারেই নেই বললে চলে, তাই তারা কিন্তু শূন্যই থাকছে। যদি বিজেপি থেকে ভোট কাট হয় সেটা কংগ্রেসে ঢুকবে,
কিংবা কংগ্রেস থেকে যদি কোনো ভোট কাট হয় সেটা কিন্তু বিজেপির খাতায় ঢুকবে, এরকমই কিন্তু সমীক্ষা বলছে। পরবর্তী জেলা কর্ণাটকের কোলার, যা মোট 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনের মধ্যেই কোলার জেলাতে 4টি বিধানসভা আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি। সেই তুলনায় কিন্তু 6টির মধ্যে মাত্র 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে জাতীয় কংগ্রেস। আর যে সকল দলগুলি রয়েছে অর্থাৎ জনতা দল সেকুলারের অবস্থা কিন্তু এই কোলার জেলাতে অন্যান্য দলের মতনই শূন্যই থেকে যাচ্ছে। কর্ণাটক রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বা পরবর্তী জেলা মান্ডিয়া, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে কিন্তু দেখুন চিত্রটা একেবারে অন্যরকম। দেখুন এখানে কংগ্রেস শূন্য হয়ে যাচ্ছে, কংগ্রেস এখানে খাতাই খুলতে পারছে না। সেই তুলনায় বিজেপি কোনো রকমে খাতা খুলছে, তাও 7টার মধ্যে একটি আসন পেয়ে। তাহলে বাকি আসনগুলো কে পাচ্ছে? জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার, তারা কিন্তু এখানে 7টার মধ্যে 6টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, মানে বলা চলে 7-এর 7 হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সেদিক থেকে ভারতীয় জনতা পার্টিও তো একেবারে হাল ছেড়ে বসে থাকবে না, তারা কিন্তু লড়বে। আর সেই জায়গা থেকে তারা 7টার মধ্যে কমপক্ষে একটা হলেও আসন পাবে, সেটা যেমন চরমভাবে দেখা যাচ্ছে, ঠিক একইভাবে কিন্তু 7টার মধ্যে 6টা আসন অবশ্যই পেতে চলেছে জনতা দল সেকুলার। মান্ডিয়া জেলাতে কিন্তু তাদের ভূমিকা, তাদের ভাবমূর্তি, তাদের জনপ্রিয়তা, তাদের ভালোবাসা কিন্তু রয়েছে। মানুষ কিন্তু এই জেলার জনতা দল সেকুলারকেই কিন্তু চাইছে, তাদের প্রতি কিন্তু মানুষের মত প্রদানের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর অন্যান্য যে সকল দলগুলি রয়েছে তারা শূন্যই থেকে যাবে। চলে যাব পরবর্তী জেলা বেলগ্রাম, যা মোট 18টি বিধানসভা আসন নিয়ে গঠিত। অর্থাৎ এই জেলাটা কিন্তু একটু বড়, কর্ণাটক রাজ্যের একটু বড়, যদিও এর থেকেও বেশি বিধানসভা আসনের জেলা রয়েছে, একটু পরেই আমরা সেই আলোচনায় আসছি। কিন্তু এই জেলাটা বেশ বড়, কেননা এতক্ষণ পর্যন্ত আমরা 7টা 6টা এইরকম বিধানসভা আসনের জেলাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো যাই হোক, কর্ণাটক রাজ্যের এই বেলগ্রাম জেলাটির 18টি বিধানসভা আসনের মধ্যে আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 18টির মধ্যে 13টি আসন, ভালো করে লক্ষ্য করুন, 13টি আসনে এগিয়ে থাকতে চলেছে। সেই তুলনায় কিন্তু জাতীয় কংগ্রেস এখানে মাত্র 4টি আসন, অনেকটাই পিছিয়ে থাকছে। এই জায়গাতেই কিন্তু জাতীয় কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য অনেকটা বেশি হয়ে যাচ্ছে। জনতা দল সেকুলার এখানে 18টির মধ্যে কম করে হলেও একটি আসন অবশ্যই পাবে, আর অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা কিছুই পাবে না। জনতা দল সেকুলার 18টার মধ্যে একটি আসন পাচ্ছে, কংগ্রেস 4টি মাত্র আসন পাচ্ছে, আর সবথেকে বেশি এগিয়ে থাকছে 13টি আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি। চলে যাব পরবর্তী জেলা কর্ণাটকের শিবমোগ্গা জেলা, যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে এখানেও কিন্তু বিজেপি এগিয়ে থাকছে, তারা 4টি আসন পেতে পারে। সেই তুলনায় কংগ্রেস কিন্তু 3টি আসন পেতে পারে। তবে এটা বলবো যে বর্তমানে বিজেপি যেভাবে ধীরে ধীরে পিছিয়ে পড়ছে, এখনও পর্যন্ত তাদের ভাঙন দশা তারা ঠেকাতে পারছে না, সেই জায়গা থেকে কিন্তু এখানে বিজেপি 4টে আসন পাওয়ার সম্ভাবনা দেখা দিলেও সেটা কিন্তু কংগ্রেসের খাতাতেও চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কংগ্রেস এখানে 4 হয়ে যেতে পারে, বিজেপি সেই তুলনায় 3ও হয়ে যেতে পারে। তবে এখানে জনতা দল সেকুলার কিন্তু খাতা খুলতে পারবে না, এখানে লড়াই হবে কিন্তু দ্বিমুখী, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আর জাতীয় কংগ্রেসের মধ্যে। ভোট যদি কাটা যায় তাহলে একজন অপরজনের ঘাড়ে গিয়ে পড়বে, কিন্তু তাই বলে সেই ভোট কিন্তু অন্যান্য দিকে বা আদার দলগুলোর দিকে কিন্তু যাবে না। মানুষ এখানে হয় কংগ্রেস নয় বিজেপির মধ্যেই কিন্তু তাদের মতামত প্রকাশ করবেন। চলে যাব পরবর্তী জেলা গদগ জেলা, যেটি মোট 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। কর্ণাটকের এই গদগ জেলাটিতে বিজেপি কিন্তু 4টির মধ্যে 2টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় কংগ্রেস কিন্তু এখানে 3টি আসনও পেয়ে যেতে পারে, আর জনতা দল সেকুলার কিন্তু 1টি আসনে পেতে পারে। তাহলে বলবেন যে যেখানে 4টে মোট বিধানসভা আসন রয়েছে সেখানে আপনি তো হিসাব দেখিয়ে দিলেন 3, 2, 5, 1, 6টা। দেখুন এখানে বিষয়টা এই রকমই, কেননা এখানে পার্টিকুলার কোন দল কটা আসন পাবে সেটা কিন্তু বলা যাবে না, কেননা ভারতীয় জনতা পার্টির এখানে জনপ্রিয়তা যেমন আছে ঠিক তেমনইভাবে কিন্তু জাতীয় কংগ্রেসেরও রয়েছে। আবার এদিকে জনতা দল সেকুলারও কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। তাহলে সব দিক থেকে দেখতে গেলে এখানে জনতা দল সেকুলার একটা আসন পেলেও পেতে পারে। আর যদি সেরকম ভোট হয় যে রাহুল গান্ধী যদি এখানে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করে ফেলেন, তাহলে কিন্তু দেখা যাবে তারা রাহুল গান্ধীর দল অর্থাৎ জাতীয় কংগ্রেস কিন্তু 4টের মধ্যে 3টি আসনও পেয়ে যেতে পারে। আবার ভারতীয় জনতা পার্টি এখানে কিন্তু 4টের মধ্যে 2টো আসনে পেতে পারে। এখন ভোটের রেজাল্ট কি হবে সেইটার উপর ভিত্তি করছে।
এরকমই কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি রয়েছে, কে কখন এগিয়ে যেতেও পারে, কেননা এই জেলাটিতে, গদক জেলাটিতে আসনটা সেইভাবেই কিন্তু বিভাজন থাকছে। চলে যাব পরবর্তী জেলায়, বাগলকোট। এই জেলাটি 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু একটু এগিয়ে থাকছে, তারা 4টি আসন এগিয়ে থাকছে, আর বাকি 3টি আসন কংগ্রেসের খাতায় যেতে চলেছে। জেডিএস অর্থাৎ জনতা দল সেকুলার, সেই তুলনায় এখানে একই অবস্থা, তারা খাতা খুলতে পারছে না, আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা শূন্যই থেকে যাচ্ছে। কর্ণাটক রাজ্যের অন্যতম একটি জেলা হলো তুমকুর, যা মোট 11টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই জেলার 11টি আসনের মধ্যে বিজেপি দল কিন্তু 8টি আসনে এগিয়ে থাকছে, অর্থাৎ অনেকটা এগিয়ে থাকছে। বাকি 3টি আসনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যে। কংগ্রেস সেইখানে দেখতে গেলে 3টির মধ্যে 2টি আসন পাচ্ছে, আর বাকি একটি আসন পেয়ে যাচ্ছে, 3টির মধ্যে একটি পাচ্ছে জনতা দল সেকুলার। অর্থাৎ এখানে কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যেই লড়াইটা মূলত হচ্ছে, আর বিজেপি কিন্তু সেই তুলনায় এতটাই এগিয়ে রয়েছে, সেই তুলনায় কিন্তু কংগ্রেসের পক্ষে সেই জায়গায় পৌঁছানো একেবারেই সম্ভব নয়। এখানে লড়াই ত্রিমুখী হলেও এখানে লড়াই মূলত দ্বিমুখী, কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যে। বিজেপি কিন্তু সেই তুলনায় অনেক এগিয়ে রয়েছে, আর অন্যান্য যে সকল দলগুলো রয়েছে তারা শুধু অংশগ্রহণই করবে, বিশেষ কিছু কায়দা করতে পারবে না। পরবর্তী জেলা দক্ষিণ কন্নড়, যা 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 8টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে 4টি আসন, কংগ্রেস পেতে চলেছে 2টি আসন, আর জনতা দল সেকুলার পেতে চলেছে 2টি আসন। অর্থাৎ এর পূর্বের জেলার ন্যায় এই জেলার চিত্রটাও যেন অনেকটা একই রকম। দেখুন, দক্ষিণ কন্নড় জেলাতে মোট 8টি বিধানসভা আসন রয়েছে এবং 8টি বিধানসভা আসনের মধ্যে 50% বিধানসভা আসনই কিন্তু চলে গিয়েছে বিজেপির খাতায়, আর কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যে বাকি 4টে আসন ভাগ হচ্ছে কীভাবে, 2টি। অর্থাৎ এখানে কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যেই কিন্তু লড়াইটা হবে। বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে, ঠিক আগের জেলাটির মতনই কিন্তু এখানে চিত্রটা রয়েছে। পরবর্তী জেলা কর্ণাটকের যাদগির। এই জেলায় 4টি বিধানসভা আসন রয়েছে এবং এই 4টি বিধানসভা আসনের মধ্যে 2টি আসন যেতে চলেছে বিজেপির খাতায়, আর বাকি 2টি আসন কিন্তু একটি করে কংগ্রেস আর একটি করে জনতা দল সেকুলারের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তারা একটি করে আসন পাচ্ছে, আর বিজেপি কিন্তু এখানে গুরুদেবের মতো 2টি আসন একাই নিয়ে বসে থাকছে, আর অন্যান্য যে সকল দলগুলো আছে তারা শুধু এখানে অংশগ্রহণই করছে, তারা কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা কর্ণাটকের বাংলোর গ্রামীণ, যা মোট বিধানসভা আসন 28টি এবং এর মধ্যে বিজেপি পেতে চলেছে 15টি আসন। অর্থাৎ দেখুন, এখানেও অনেকটা এগিয়ে রয়েছে। আমরা যে বলছিলাম যে 18টা আসন, আর এখানে দেখুন 28টি আসন রয়েছে। অর্থাৎ কর্ণাটক রাজ্যের একটি বৃহত্তম জেলা হলো এই বাংলোর গ্রামীণ, যা 28টি বিধানসভা আসন রয়েছে দেখুন। তবে এখানেও কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে, তারা 28টির মধ্যে 15টি আসন পেতে পারে। সেই তুলনায় কংগ্রেস একেবারে যে পিছিয়ে রয়েছে তা নয়, তবে এখানে 28টির মধ্যে 11টা মাত্র আসন পেতে চলেছে, আর বাকি 2টো আসন কাট হয়ে গিয়ে সেটা যুক্ত হচ্ছে জনতা দল সেকুলারের মধ্যে। অর্থাৎ বিজেপি 15, কংগ্রেস 11, জনতা দল সেকুলার 2টি, মোট 28টি বিধানসভা আসন রয়েছে এই জেলাটিতে। এখানেই কিন্তু লড়াই, অর্থাৎ এই 18টি বিধানসভা কেন্দ্র আর এই 28টি বিধানসভা কেন্দ্র, এই দুটোই কিন্তু কর্ণাটকের প্রধান লক্ষ্য যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। যেমন সমগ্র ভারতবর্ষে যখন লোকসভা নির্বাচন হয়, সেখানে কিন্তু দেখা যায় যে উত্তরপ্রদেশ সভা কেন্দ্র রয়েছে 80টার মতো, সেখানে কিন্তু যে কোনো কেন্দ্রীয় দলের একটা লক্ষ্য থাকে, সেই রাজ্যে যে দল জয়ী হয় সেটা কিন্তু কেন্দ্র সরকার গঠনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনই কর্ণাটকে এই 28টি বিধানসভা কেন্দ্র, 18টি বিধানসভা কেন্দ্র যে রয়েছে, এই জেলা দুটিতে কিন্তু সবথেকে বেশি দলের লক্ষ্য থাকে। এখানেই কিন্তু সবথেকে বেশি মার্জিন করতে পারলে তার জয়লাভের দিকটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, পরবর্তী জেলার দিকে চোখ রাখবো কর্ণাটকের চিত্রদুর্গ, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে কটি আসন, 5টি আসন। অর্থাৎ দেখুন, প্রায় 6 ছক্কাই হাঁকাতে চলেছে বিজেপি। সেই তুলনায় কিন্তু যে কংগ্রেস তারা পাবে না তা নয়, তারা খুব কম করে, খুব বেশি করে হলেও একটাই কিন্তু আসন পেতে পারে। অপরদিকে জনতা দল সেকুলারের অবস্থা অন্যান্য দলের মতনই কিন্তু শূন্যই থাকবে। পরবর্তী জেলা মেসুর,
যা 11টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এখানেও দেখুন ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু 11টির মধ্যে 7টি আসনে এগিয়ে থাকতে পারে। আর বাকি আসনগুলো ভাগ হচ্ছে কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যে। এখানে চিত্রটা পুরো আশ্চর্যজনকভাবে দেখুন, এখানে জনতা দল সেকুলারের জনপ্রিয়তা কিন্তু বলতে গেলে বিজেপির পরেই এই মেসুর জেলায়। দেখুন জনতা দল সেকুলার এখানে 3টি আসন পাচ্ছে 11টার মধ্যে, সেই তুলনায় কংগ্রেস পাচ্ছে কথা 1টা আসন। অর্থাৎ বিজেপি আর জনতা দল সেকুলার এর মধ্যেই কিন্তু এখানে লড়াইটা মূলত হবে। আর কংগ্রেস সেই তুলনায় কিন্তু অংশগ্রহণ করবে, প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু তেমনভাবে কিন্তু বাগিয়ে তুলতে পারবে না আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে কর্ণাটক রাজ্যে। তার প্রধান কারণ কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব যদি ঘটে যায় তাহলে কিন্তু দলের ভিত মজবুত হয় না, অনেকটা দুর্বল হয়ে যায়। যেমন ধরুন উত্তরপ্রদেশে এবারে 2024-এর অষ্টাদশতম লোকসভা নির্বাচনে কি হয়েছিল, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ 80টা লোকসভা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশে আমরা জানি। সেক্ষেত্রে যোগী আদিত্যনাথ ওই 80টা লোকসভা কেন্দ্রের জন্য যে মনোনীত সাংসদ বা প্রার্থী লিস্ট করে কেন্দ্রীয় দপ্তরে পাঠিয়েছিলেন, অর্থাৎ অমিত শাহর দপ্তরে পাঠিয়েছিলেন। কিন্তু দেখা যায় যে কেন্দ্র দপ্তর থেকে, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু এই উত্তরপ্রদেশে 80 জনের জন্য যে মনোনীত প্রার্থী ঠিক করা হয়েছিল ওই যোগী আদিত্যনাথের দ্বারা, তার মধ্যে অনেকগুলোকেই বাদ দিয়ে দেয়, যার ফলে কিন্তু সেটা যোগী আদিত্যনাথের অনেকটা আঘাত আসে। তিনি স্বাভাবিকভাবে, আমরা বুঝতে পারি না, সেটা প্রকাশ্যে আসে না। আমরা দেখেছি একই মঞ্চে যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ দাঁড়িয়ে অনুষ্ঠান করছেন, বক্তব্য দিচ্ছেন, হাত মেলাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু তাদের অভ্যন্তরীণ যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গিয়েছিল, অনেককেই তার সিলেক্টেড ক্যান্ডিডেটদের অনেককেই বাতিল করে দিয়েছিলেন, যার ফলে কী হয়, যোগী আদিত্যনাথ তখন কিন্তু ভোটের আগেই প্রায় ভোটের প্রচারে থেকেছেন আমরা দেখেছি, কিন্তু তিনি কিন্তু ওই জায়গা থেকে অনেকটা সরে গিয়ে বারাণসীতে দেখেছি আমরা নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন, সেই জায়গা থেকে যোগী আদিত্যনাথ তখন রাজনীতি থেকে সরে গিয়ে তার ওই যোগীর কাজে, অর্থাৎ তার আধ্যাত্ম সাধনা যে কাজগুলি, দার্শনিক কাজগুলি আছে, সেইগুলোর দিকে কিন্তু অনেকটা তিনি মেতে উঠেছিলেন। অর্থাৎ তার কথা যখন চলছে না কেন্দ্রীয় দপ্তরে, তখন কিন্তু তিনি অনেকটা পিছিয়ে আসছেন। আর সেই জায়গা থেকেই কিন্তু উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে কিন্তু ফলাফলটা কি হয়েছিল সেটা কিন্তু আপনাদের কাছে আর অজানা নেই। সেজন্যই বলছি যে কর্ণাটক বিধানসভা নির্বাচনে এই যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে যে একটা আভ্যন্তরীণ মনোমালিন্যের একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব রাখে। এটা কিন্তু খুব ভয়াবহ একটা ব্যাপার। তো যাই হোক, আজকের এপিসোডে আমরা যে কথাটা বলছি যে আগামী 27-এর নির্বাচনে একটা সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করছি, সেটাই বলবো যে কর্ণাটক রাজ্যের একটা অন্যতম জেলা দেখুন দাবঙ্গের। এই জেলাটিতে মোট 8টি বিধানসভা আসন রয়েছে এবং এখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তারা 8টির মধ্যে 6টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 1টি আসন, আর জনতা দল সেকুলার সেই তুলনায় পেতে পারে 1টি আসন, আর অন্যান্য দল খাতা খুলতে পারছে না। অর্থাৎ এই জেলাটি 8টির মধ্যে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে একেবারে 90%। তারা দেখুন 6টি আসন পাচ্ছে, সেই তুলনায় কংগ্রেস আর জনতা দল সেকুলারের মধ্যেই লড়াই হচ্ছে একটা করে আসন নিয়ে। দেখব পরবর্তী জেলা পরগু, যেখানে মোট 2টি বিধানসভা আসন রয়েছে এবং এই 2টি বিধানসভা আসনের জন্য ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয়ই 1টি করে আসন পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় জনতা দল সেকুলার এখানে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু কেউই দুটোর মধ্যে একটা করে আসন পাবে না। এখানে 2টির জন্য বিজেপি এবং কংগ্রেসের মধ্যেই মূলত লড়াইটা হবে। পরবর্তী জেলা বাংলুর আরবান, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং 4টির মধ্যে 3টি আসনে এগিয়ে থাকতে চলেছে বিজেপি। আর এই 4টির জন্য ভোটে লড়ছে অপরদিকে কংগ্রেস, জনতা দল সেকুলার, তারা লড়বেন ঠিকই, কিন্তু কংগ্রেস খুব বেশি করে হলেও, খুব কম করে হলেও এই একটা আসনই তাদের পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর জনতা দল সেকুলার সেই তুলনায় এখানে খাতা খুলতে পারবে না। পরবর্তী জেলা কর্ণাটকের চিকমাঙ্গলুর, জেলাটি খুবই বিখ্যাত, খুবই গুরুত্বপূর্ণ কর্ণাটক রাজ্যের ক্ষেত্রে, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 5টির মধ্যে বিজেপি কিন্তু এই চিকমাঙ্গলুর জেলাতে অনেকটাই পিছিয়ে থাকছে। মাত্র 1টি আসন পেয়ে কোনো রকমে খাতা খুলতে পারে। সেই তুলনায় কিন্তু জাতীয় কংগ্রেস 5টার মধ্যে 3টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। জনতা দল সেকুলারও এখানে খারাপ ফল যে করবে তা নয়, তারা কিন্তু 5টার মধ্যে 1টি আসন পাবে।
অর্থাৎ বিজেপি এক, জেডিএস এক, আর কংগ্রেস এখানে 3টি আসন পেতে চলেছে। মোট 5টি বিধানসভা আসন নিয়ে চিকমাঙ্গলুর জেলা গঠিত হয়েছে। কর্ণাটক রাজ্যের টোটাল 30টি জেলার মোট 224টি বিধানসভা আসনের যদি আমরা একসঙ্গে সমীক্ষা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং জেডিএস এখানে প্রধানভাবে ত্রিমুখী লড়াই এখানে হলেও এই 3টি দল প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলেও, চরমভাবে লড়াই করলেও জাতীয় কংগ্রেস তুলনায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এখানে কর্ণাটক রাজ্যে 30টি জেলায় মোট 224টি বিধানসভা আসনের মধ্যে 128টি আসনে জয়ী হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই তুলনায় জাতীয় কংগ্রেস এখানে 73টি আসন পেতে পারে, আর জেডিএস 23টি আসন পেতে পারে, আর অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না। এটাই কিন্তু ফাইনাল নয়, এখনও রাজনৈতিক উত্থান পতন রয়েছে, এগোনো পিছনের ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে। তাই এর সঙ্গে 5 যোগ করতে পারেন, 5 বিয়োগ করতেও পারেন। ঠিক একইভাবে কংগ্রেসের ক্ষেত্রেও করতে পারেন, আবার একইভাবে এই জেডিএসের ক্ষেত্রেও করতে পারেন। তবে জেডিএসের ক্ষেত্রে 5টা করার দরকার নেই, 2-3 করবেন। তবে একটা সম্ভাব্য সমীক্ষা বলতে গেলে, সম্ভাব্য একটা ধারণা বলতে গেলে কিন্তু কর্ণাটক রাজ্যে আগামী দিনে বিজেপি কিন্তু সরকার গঠন করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই তুলনায় কংগ্রেস কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে পারে এই কর্ণাটক রাজ্যে আগামী দিনে। 224টির মধ্যে 73টি আসন পেলেও পেতে পারে। সেই তুলনায় বিজেপি এখানে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, 128টির মতো আসন পেতে পারে। জনতা দল সেকুলার সেদিক থেকে কিন্তু 23টা আসনে এগিয়ে থাকবে, আর অন্যান্য যে সকল দলগুলি এখানে অংশগ্রহণ করছে তারা কেউই কিন্তু খাতা খুলতে পারবে না, জাস্ট অংশগ্রহণ করবে, এই যা। তো এই হলো কর্ণাটক রাজ্যের টোটাল 224টি বিধানসভা আসনের আগামী 2027-এর নির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল। এ ব্যাপারে আপনাদের কি মতামত, যে সত্যি কি কর্ণাটকে বিজেপি 128টির কাছাকাছি আসনে জয়লাভ করতে পারবে, নাকি তার কমও হতে পারে? কেননা বর্তমানে ভারতবর্ষে বিজেপির অস্তিত্ব, বিজেপির পরিস্থিতি মোটেই ভালো নয়। আবার অপরদিকে কংগ্রেসের রাহুল গান্ধী যেভাবে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে বিজেপির এই 128 হবে, নাকি রাহুল গান্ধী বা কংগ্রেসের 128 দাঁড়াবে 224টির মধ্যে, নাকি জনতা দল সেকুলার 23টার জায়গায় 30 পেরিয়ে যাবে, নাকি 20-এরও নিচে নেমে যাবে? আপনাদের কি মতামত আপনারা জানান। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, প্রয়োজনের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।